আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস দক্ষিণ এশিয়ার একজন গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হয়েছে। চলনে বলনে ব্যক্তিত্বে উনি সবাইকে ছাড়িয়ে গেছেন দক্ষিণ এশিয়াতে। আগে থেকে উনি সারা বিশ্বে একজন পপুলার মানুষ ছিলেন। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে আরও বহুগুলো বেড়ে গেছে, যার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ওই দিন চীন বিমান পাঠাবে ডক্টর ইউনূস সাহেবকে নেওয়ার জন্য, চার্টার্ড করা একটা বিমান পাঠাবে ডক্টর ইউনূস সাহেবকে চীনে নেওয়ার জন্য। তাহলে বুঝেন চীনের কাছে বাংলাদেশের নেতা ডক্টর ইউনূস কত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। ভারতকে কি সিগন্যাল দিলেন চীন? মোদিকে সিগন্যাল দিলেন যে ডক্টর ইউনূস চীনের কাছে একজন গুরুত্বপূর্ণ নেতা এশিয়াতে। চীন যেহেতু একটু বহু জনসংখ্যার দেশ এবং সামরিক শক্তিতে বিশ্বের মধ্যে আমেরিকার সাথে রাশিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন একটি দেশ, অর্থনীতিতেও 1-2-এর মধ্যে আছে চীন। তো সেই চীন গুরুত্ব দিচ্ছে, সেই চীন কারোর জন্য অপেক্ষা করছে না, ডক্টর ইউনূসকে চীন চাচ্ছে চীন সফরের জন্য। এবং ওই দিন বাংলাদেশের স্বাধীনতা দিবস থাকাতে চার্টার্ড করা বিমান পাঠাচ্ছে ডক্টর ইউনূস সাহেবকে নেওয়ার জন্য। এটা একটা বিরল সম্মান। এই পর্যন্ত বাংলাদেশে কেউ এই সম্মান পায়নি চীনের কাছ থেকে। চীনও কাউকে এই সম্মান দেখায় না। তাদের কোনো উল্লেখযোগ্য কোনো নেতা না হলে এই ধরনের সম্মান চীন দেখায় না, যেটা দেখাচ্ছেন ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে। ভারতের চাওয়ালা নরেন্দ্র মোদী কি এখনও বুঝতে পারে নাই কী মাপের লোক ডক্টর ইউনূস সাহেব? যেখানে যায় সেখানে বাজিমাত। আমেরিকাকে গিয়ে ইজ্জত নিয়ে আসছেন, আর যে জায়গায় নরেন্দ্র মোদী গিয়ে বেইজ্জত হয়ে আসছেন। একজন নোবেল লরিয়েট, শান্ত মনের মানুষ, নোবেল লরিয়েট, এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন যে মানুষ অভিভূত হয়ে যায়। আমরা শুনেছি বিদেশে ওনার বক্তৃতা শোনার জন্য ফরেনার্সের টিকিট নিয়ে ঢুকতে হলে, এবং টিকিট শেষ হয়ে যেত। ওনার বক্তৃতা শোনার জন্য মানুষ এত পাগল, তন্ময় হয়ে শুনতে হয় ওনার কি ইংরেজি বক্তৃতা, কি বাংলা বক্তৃতা। এত গুছিয়ে এত সুন্দর করে কথা বলেন। বর্তমানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, সার্কের 7টি দেশের মধ্যে এই ধরনের একজন নেতা নাই। আপনার যদি থাকেন একজন নেতা, আমাকে একটু কমেন্টে জানিয়েন যে ডক্টর ইউনূস সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে ব্যক্তিত্বে। তো সেই ধরনের নেতা উনি অলরেডি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। উনি কার্যকলাপে, উনার অ্যাক্টিভিটিসে, যে ভারতকে আমরা 53 সাল থেকে 1971 স্বাধীন হওয়ার পর থেকে আমাদের প্রত্যেকটা নেতাগুলা ভারতকে সমীহ করে চলতো এবং ভারতকে জিহুজুর করে চলতো। সেই ভারতকে এখন নাকানি চুবানি খাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের দেশ ছোট হতে পারে, ছোট দেশ কিন্তু বড় নেতা। তাই আমি এই ভিডিওর হেডলাইনটা দিচ্ছি, ছোট দেশের বড় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি বাংলাদেশকে অনেকাংশে গুছিয়ে এনেছেন এবং উনি সময় পেলে উনি বাংলাদেশকে একটা এক্সট্রিম লেভেলে নিয়ে যাবেন। এটা যারা শিক্ষিত মানুষ, যারা মোটামুটি বুঝে, তারা এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করবে। দিল্লির আকাশ আজ মেঘলা। প্রধানমন্ত্রী বাসভবনের বারান্দায় মোদি চায়ের কাপ হাতে বসে আছেন। এক সময়কার চাওয়ালার স্বপ্ন দেখতেন একদিন তিনি দক্ষিণ এশিয়ার সব হিসাব নিকাশ ঠিক করবেন, কিন্তু সেই হিসাব নিকাশ যেন উল্টে যাচ্ছে। মোদি জানতেন হাসিনা থাকলে সব ঠিক থাকবে, কিন্তু এই ইউনূস লোকটা যেন সব গড়বড় করে দিচ্ছে। তিনি ভেবেছিলেন নোবেলজয়ী এই শান্ত মানুষ রাজনীতির কঠিন খেলায় টিকতে পারবেন না, কিন্তু এখন দেখছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার জন্য স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছেন।
এর অর্থ কি? ইউনুস কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন? দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক শক্তির কেন্দ্র কি তবে বাংলাদেশ? দিল্লির বাতাস ভারী হয়ে আসছে। রাত গভীর, কিন্তু ঢাকা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ আলো ঝলমল করছে। দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশেষ এক উড়োজাহাজের অপেক্ষায়, গন্তব্য বেইজিং। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইট আসছে তাকে নিতে। বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। এর আগে কোনো রাষ্ট্রপ্রধান এমন সম্মান পাননি, যা ইঙ্গিত দেয় যে ইউনূস কেবল বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠছেন। এই সফর কেবল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিকতারই অংশ নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু একই সঙ্গে এই সফর ভারতের জন্য বড় এক কূটনৈতিক ধাক্কা। বিশ্লেষকরা বলছেন, চীনের এই বিশেষ ফ্লাইট পাঠানোর ঘটনা এক সাধারণ আনুষ্ঠানিকতা নয়, বরং তা এক গভীর কৌশলগত সিদ্ধান্ত। চীন সাধারণত এ ধরনের বিমান কেবলমাত্র তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেতাদের জন্যই পাঠায়। এর মাধ্যমে চীন স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে যে তারা ইউনুসকে দক্ষিণ এশিয়ায় তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চীন ইউনুসকে শুধু বাংলাদেশের নেতা হিসেবে নয়, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত রাজনৈতিক শক্তি হিসেবে দেখছে। তার দীর্ঘমেয়াদী ক্ষমতা নিশ্চিত করতে চীন সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে পারে। এর অর্থ দাঁড়ায়, ইউনুসের নেতৃত্বে বাংলাদেশকে তারা দীর্ঘমেয়াদী কৌশলগত মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। এছাড়াও চীনের এই বিমান পাঠানোর সিদ্ধান্ত বিশ্বের অন্যান্য পরাশক্তির জন্য এক বার্তা বহন করছে। এটি ওয়াশিংটন ও দিল্লির জন্য স্পষ্ট ইঙ্গিত যে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে চীন আর কোনো প্রতিদ্বন্দ্বীর জন্য অপেক্ষা করতে রাজি নয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর থেকেই ভারত কিছুটা দ্বিধাগ্রস্ত আচরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিদায়ের পর নয়া সরকার গঠিত হলেও নরেন্দ্র মোদীর সরকার যেন এই পরিবর্তনকে মেনে নিতে পারছে না। এর প্রভাব স্পষ্ট হয়েছে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থানে। নয়া সরকারের প্রতি ভারতের নিরাসক্ত মনোভাব চীনের জন্য যেন এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। মোহাম্মদ ইউনূসের সরকার গঠনের পরপরই বেইজিং ঢাকার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চেয়েছে, আর সেই সুযোগ হাতছাড়া করেনি চীন। চীনের এই আগ্রাসী কূটনৈতিক তৎপরতার বিপরীতে ভারত যেন বিভ্রান্ত হয়ে পড়েছে। প্রথম দিকে ইউনাইটেড নেশনস এর সাধারণ পরিষদের অধিবেশনে মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী বৈঠকের সুযোগ থাকলেও ভারত তার নাকচ করে দেয়। এখন তার মাসুল গুনছে প্রফেসর ইউনূস ভারত বাদে অন্যান্য বিকল্পগুলো বেছে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক শূন্যতা তৈরি করে সেই স্থান চীনকে দখল করতে দিয়েছে দিল্লি নিজেই। এই সফরের ঘোষণা আসার পর থেকেই ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে ভারতীয় মিডিয়া এক প্রতিবেদনে লিখেছে, ভারত নীরব তবে শঙ্কিত। তারা আরো উল্লেখ করেছে, ভারতের কূটনৈতিক ভুলগুলো এতটাই প্রকট যে তারা এখন বাংলাদেশের প্রতি নিজেদের অবস্থান নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভারত এখনই যদি বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্ব না দেয়, তবে দক্ষিণ এশিয়ায় চীনের আধিপত্য আরো সুসংহত হবে। বিষণ্ণ নদীর হাতে থাকা চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে। দিল্লির আকাশে গর্জে উঠেছে মেঘ। প্রথমে কয়েক ফোঁটা, তারপর শুরু হলো প্রবল বৃষ্টি। প্রবল ঝড়ে যেন দিল্লির কূটনৈতিক অস্বস্তিও গাঢ় হচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো শুধুই কি দিল্লির দূষিত বায়ুকে ধুয়ে দিচ্ছে, নাকি এই বার্তাও দিচ্ছে যে ঢাকার প্রফেসর ইউনূসকে যতবার ছোট করে দেখাতে চাইবে দিল্লি, তত বেশি পরিষ্কার দেখা যাবে কত বড় প্রফেসর ইউনূস। দিল্লি থেকে 1700 কিলোমিটার দূর ঢাকা বিমানবন্দরে মোহাম্মদ ইউনূস বিশেষ ফ্লাইটে উঠছেন। তার চেহারায় আত্মবিশ্বাসের ছাপ, পেছনে এক নতুন ইতিহাসের ছায়া। ভারত কি আসন্ন পরিবর্তনের জন্য প্রস্তুত? দক্ষিণ এশিয়ার বিশ্বনেতার মঞ্চে মোদীর ছায়া ম্লান হয়ে যাচ্ছে। নতুন আলোয় উদ্ভাসিত হচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীন ও জাপান সফরে যাচ্ছেন। 26 মার্চ থেকে 29 মে তথা প্রায় 2 মাসের ব্যবধানে গুরুত্বপূর্ণ এই দুটি সফর অনুষ্ঠিত হবে। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে মূলত দুই দেশেই দুটি পৃথক বহুপক্ষীয় ফোরামে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে চীন ও জাপান নিজেদের শীর্ষ নেতাদের সঙ্গেও প্রধান উপদেষ্টাকে বৈঠকের আমন্ত্রণ জানায়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রধান উপদেষ্টা 26 থেকে 29 মার্চ চীন সফর করবেন। তিনি 26 মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেওয়ার কথা অধ্যাপক ইউনুসের। সম্মেলন শেষে 28 মার্চ তিনি বেইজিংয়ে সি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। 29 মার্চ তিনি দেশে ফিরবেন। অন্যদিকে জাপানের টোকিওতে 29 ও 30 মে নিক্কেই ফোরামের বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি দেশটির প্রধানমন্ত্রী শিগেরো ইশিদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বোয়া ফোরাম ফর এশিয়ায় যোগ দিতে সম্প্রতি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান 25 দেশের এই জোটের মহাসচিব ঝ্যাং জুন। ওই সময় দুই দেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে মার্চে প্রধান উপদেষ্টাকে বেইজিং সফরে নিতে চায় চীন। প্রধান উপদেষ্টাকে বেইজিং সফরে নিতে চীনের পক্ষ থেকে ভাড়া করা উড়োজাহাজ পাঠানোর বিষয়টিও বোয়া ফোরাম ফর এশিয়ার আমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ছাত্ররাজের অভ্যুত্থানে বাংলাদেশে 5 আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। বিশেষ করে দুই দেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করার জন্য সহায়ক সময় হিসেবে দেশটি বিবেচনা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, বর্তমান অভ্যন্তরীণ ও বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে বৈশ্বিক সম্পর্ক জোরদার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে এই মুহূর্তে শক্তিধর কোন দেশের আমন্ত্রণ ফিরিয়ে দিচ্ছে না ঢাকা। আর চীন সফরে দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা ও বেইজিং এর মধ্যে কিছু চুক্তি ও সমঝোতায় সইয়ের বিষয়ে আলোচনা চলছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি। ফৌজিয়া ফারিহা। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।